আমাদের ছেলে আমাদেরকে দিক, তারপরে ওদের সাথে যা দেনা পাওনা বুঝার বুঝবো। তো আমি ছেলের সাথে কথা বলতে চাওয়াতে মানে মুখের উপরে বলছে যে ছেলের সাথে কথা বলে কি করবে। এগুলো কোন ধরনের মানুষ আপনারা চিন্তা করতে পারেন? আগে ভাগে টাকার জিনিসটা এনে নিয়ে আসছে ওরা। গতকাল রাত্রে ফোন দিয়ে বড় সতীনের ডিভোর্সের কথা বলে আজকে আবার বলে কি 3 দিনের মধ্যে নাকি খুলনা যাইতে হবে, 3 দিনের মধ্যে খুলনা গিয়ে দেনা পাওনা বুঝে আসতে হবে দেনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো সকালবেলা একটা ভিডিও দেখছিলেন আমার, যে বড় সতীনের বাবার বাড়ি থেকে বাবার বাড়ি না, বাবার বাড়ির আইনজীবী থেকে ফোন দিয়ে হচ্ছে আমাকে নানা ধরনের থ্রেট দেওয়া হচ্ছে, আরও অনেক কিছু, যে আমি যাতে বড় সতীনকে নিয়ে কথা না বলি, তারপরে আরো অনেক কিছু, জামাইরও আরো থ্রেট দিছে, তারপরে অনেক মিথ্যা কথা বলছে। আমি শুধু ভাবতেছি যে বড় সতীন, আমি মানলাম যে বড় সতীন হয়তো এগুলা বলে নাই, অন্য কেউ বলছে এই কথাগুলা, বড় সতীন এগুলা মেনে নিছে কিভাবে আমি চিন্তাই করতে পারি না। ও কত বড় একটা কথা বলছে। ওই যে আইনজীবী যে আমার ফোন দিয়েছে, সে আইনজীবী বলছে যে বিয়ে তো আপনার করায় নাই, সতীন করায় নাই, বিয়ে নাকি আমার জামাই জোর করে করছে। তো এই কথাটা নিয়ে কিন্তু এর আগেও আমি কথা বলছিলাম যে জামাইরা এই বিষয়টা নিয়ে অপমান করে দিছে বড় সতীনের বাবার বাড়ি থেকে। সতীন তো আনলো বড় সতীন, আমি তো বড় সতীনের সাথেই কথা বইলা তারপরে এখানে সতীন হয়ে আসলাম, তাইলে এখানে জামাইয়ের কথা আসে কোত্থেকে? আমি জামাইয়ের সাথে বিয়ের আগে একদিন কথা পর্যন্ত বলি নাই। তো জামাই আমারে কেমনে বিয়ে করে ভাই? সে যদি নিজ থেকে বিয়ে করতো তাহলে তো কথাবার্তা আমার তার সাথেই হইতো। বড় সতীন কোনো প্রতিবাদই করে নাই, কি এগুলা কোন ধরনের কি আমি তো নিজেই বুঝতেছি না। আর আমি একটা সকালে কথা বলছিলাম যে কখনো একটা মানুষটা কালো জাদু করে এত কিছু করা যায় না, এত কিছু কখনোই করা সম্ভব না। নিজের মনের মধ্যে ওই রকমের শয়তানি আছে, এই কারণে করতে পারতেছে। অনেক কথা বলছে গাইস, যেগুলো আমি এই ভিডিওতে বলতে চাই না। আপনারা, আমি সকালে যে ব্লগটা আপলোড করছি, সকালে না সরি, আমি বলছিলাম যে সকাল 10টায় আপলোড দিব, কিন্তু একটু লেট হয়ে যায় আমার ব্লগটা আপলোড করতে। আমি হচ্ছে 12টা সাড়ে 12টার দিকে ব্লগটা আপলোড করছিলাম। তো আপনারা সবাই সকালবেলার ব্লগটা দেখে আসবেন, সেখানে আমি অনেক কিছু ডিটেলসে বলছি। কি যে ঝামেলা শুরু হয়েছে সংসারে, কি বলবো আপনাদেরকে। আর তো সকালবেলার ব্লগটা অবশ্যই দেখবেন। আর ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই না, সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। হাতটা জ্বলতেছে রে, এগুলো অ্যালার্জি থেকে না একদম ছিলে অবস্থা খারাপ হয়ে গেছে, চুলকাইতে চুলকাইতে। এখন একটু লবণ মরিচ কিছু লাগলেই এমন জ্বলা জ্বলে। আচ্ছা, যেটা বলতেছিলাম, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ভিডিওগুলো কিন্তু অনেক রিস্ক নিয়ে বানানো হয়, যতই সাহস দেখাই আর যাই দেখাই না কেন, ভিডিও নিয়ে যেহেতু কথা বলতে নিষেধ করছে, তারপর আমি আইনজীবী আমারে যত যাই বলুক না কেন, আমি কিন্তু আমার যুক্তি যখন দিছি ওনারা ফিরে আমারে কিছু বলতে পারে না। আপনারা কিন্তু আমার অনেক কিছুই বলতেছেন যে কি জানি আইনজীবী দিয়ে কথা বলাইছে, আমি নাকি চুপ থাকি না ঝামেলা কমানোর না বাড়ানোর জন্য। এই কারণে নাকি আমি সবসময় বড় সতীন নিয়ে কথা বলি। আমি ভয় পাবো কেন? আমি চুপ থাকলেই তো মনে করবেন যে আমি ভয় পেয়ে গেছি, নাইলে আমি চুপ হব কেন? আমার তো ওই ভয়টা নাই, এই কারণে আমি চুপ হই না। আর আমি ঝামেলাও চাই না। আমি সবসময় বরাবরই একটা কথা বলি যে আমি ঝামেলা চাই না, আমি চাই সবকিছু ঠিকঠাক মতো মিটমাট হয়ে যায়। এই পর্যন্ত বড় সতীনের বাবার বাড়িতে যে কত কিছু হয়েছে, আমি কি কিছু বলছি এই পর্যন্ত? কিছু বলি নাই, যা বলছি টুকটাক বলছি, পুরোপুরি কথা বলি নাই এত ঝামেলার বিষয়ে। আমি কেন এই কথা বলতেছি এখন আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আর বললামই তো, আগের ব্লগটা সবাই দেখে আসবেন, না হলে হুট করে এই ব্লগটা দেখে অনেকে অনেক কিছু বুঝবেন না, উল্টাপাল্টা একটা মন্তব্য করে দিয়ে যাবেন। তো এই ব্লগটা শেষ করে অবশ্যই আমার সকালের ব্লগটা দেখে আসবেন, যে বড় সতীনের আইনজীবী ফোন দিয়ে আমারে কি বলছে ডিভোর্সের বিষয়ে। ও বড় সতীন আমারে ডিভোর্স নিয়ে ভয় দেখায়। আরে ভাই, তোমার জামাইয়ের সাথে তুমি সংসার করবা কি না করবা এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত বিষয়, এটা আমার কোনো বিষয় না। আমি তোমারে ভালোবাসি সতীন হিসেবে অনেক বেশি, অনেক বেশি। সতীনটাকে এত ভালোবাসে না, এই কারণে আমি এতদিন সংসারটা টিকানোর জন্য এত কিছু করছি। আর এখন যদি তোমরা আমার সেই দুর্বলতার সুযোগ নাও, আমি তো সেই সুযোগ তোমাদেরকে আর দিব না। যে আমি ডিভোর্সের কথা বলার পরে পাগল হয়ে গেছি দেখা আমার এটার, বারবার আমার এটা নিয়ে শুধু ভয় দেখাবা, এখন একদম আইনজীবী টেনে নিয়ে আসছে। আসলে তোমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে সংসার থেকে তাড়ানো, এই বাদে আর কিছুই না। আর গাইস, আজকে কি হয়েছে জানেন? ভিডিও টপিক নিয়ে এখন কথা বলি, এক্সট্রা কথা না বলি। এইসব কথাগুলো আপনারা আগের ব্লগটাতেই জানতে পারবেন। আমি তো ব্লগটা 12:30টার দিকে আপলোড করি। আপলোড করার পর আমার কাছে 2:30 না জানি 3টা বাজে, আমার ঠিক টাইমটা খেয়াল নাই এখন।
তখন একটা ফোন আসে আবার ওই যে বড় সতীনের আইনজীবীর কাছ থেকে। আমি ফোনটা ধরি যে আবার কি হইলো শুনি। পরে বলতেছে আপনি আবার ভিডিও বানাইছেন। পরে আমি বলতেছি হ্যাঁ ভিডিও বানাইছি, আমার সাথে কি হয়েছে না হয়েছে এগুলো আমি জানাবো না। আমি বড় সতীনকে নিয়ে আজকে তেমন কোনো কথাই বলিনি। আমি বলছি আমার আইনজীবী ফোন দিয়ে এসব কথা বলছে বড় সতীনের, তো আমার এখানে ফোন দেওয়ার কি হইলো। পরে বলছে যে আচ্ছা না এটা নিয়ে কোনো সমস্যা নেই, এখন অন্য কিছু অন্য আর একটা জিনিস টেনে নিয়ে আসছে। বলতেছে কি 3 দিনের মধ্যে আমার, তারপরে ডিভোর্স হওয়ার পরে আব্দুর রহমানের একটা খরচ আছে, সেই সব কিছু। আমি গতকাল রাত্রে ফোন দিয়ে বড় সতীনের ডিভোর্সের কথা বলে আজকে আবার বলে কি 3 দিনের মধ্যে নাকি খুলনা যাইতে হবে। 3 দিনের মধ্যে খুলনা গিয়ে দেনা পাওনা বুঝে আসতে হবে। দেনা পাওনা মানে ওই যে ওরা ওইখানে এতদিন ধরে আছে 3 মাস ধরে, তারপরে ডিভোর্স হওয়ার পরে আব্দুর রহমানের একটা খরচ আছে, সেই সব কিছু। আমি তো ফার্স্টে বুঝতেছিলাম না আসলে দেনা পাওনা জিনিসটা কি। আমি জিজ্ঞেস করার পর উকিল আমার এইসব কথা বলছে ভেঙে চুরে, যে দেনা পাওনা হচ্ছে এটা, ছেলে ওনাদের কাছে থাকবে, ওটার খরচাপাতি দিতে হবে। মানে এখনো পর্যন্ত ডিভোর্স দেয় নাই, দেনা পাওনার কথা টেনে নিয়ে আসছে। এগুলো কোন ধরনের মানুষ আপনারা চিন্তা করতে পারেন? আগে ভাগে টাকার জিনিস টেনে নিয়ে আসছে ওরা। আমি পুরাই অবাক হয়ে গেছি ছেলেটার সাথে। আপনারা তো বলেন আমি নাকি কথা বেশি বলি বড় সতীনের বাবার বাড়ির বিষয়ে। আমি কথা বেশি বলি না, আমি উল্টা আরো অনেক কথা চাপাই রাখি। এই কারণে আপনারা মনে করেন যে আমি হয়তো বা খারাপ। আমি যদি পুরোপুরি সব কথা বলতাম না তাহলে আর কারোর কাছে আমি খারাপ হইতাম না কখনো। আমি এই যে বড় সতীন আমারে এত দিন ফোন দিছে, আমারে ফোন দেওয়ার পরে আমি আব্দুর রহমানের সাথে কথা বলতে চাইছি, আমার একদিনও কথা বলতে দেয় নাই। আমার কেমন লাগছে এটা একমাত্র আমি জানি, যে আমার ছেলেটার সাথে আমার কথা বলতে দিল না। 2.5 বছর ধরে ছেলেটারে আমি বড় করলাম, আদর করলাম, যত্ন করলাম ছোটবেলা থেকে। সেই ছেলের সাথে এখন আমার কথা বলতে দেয় না। ওর কত বড় সাহস হয়েছে ওর বাবার বাড়িতে গিয়া, মানে আবার সেই সন্তানের আসছে খরচাপাতি নিতে। তো গাইস আমি যেটা বলতেছিলাম, আমারে কথা বলতে দেন। আর আমি রান্নাঘর থেকে চলে আসছি, রান্নাঘরে একটু অস্বস্তি লাগতেছে। আজকে আবার হুট করে গরমটা পড়ছে, তো হঠাৎ করে গরমটা পড়াতে শরীরটা তেমন ভাল লাগতেছে না, রান্নাঘরে থাকতে ইচ্ছে করতেছে না। তো আমার ছেলেটার আমার সাথে কথা বলতে দেয়নি। ও কেমন হয়েছে বড় সতীন, কতটা পাষাণ হয়েছে একবার চিন্তা করেন আপনারা। আমার মানে বুক ফাইটটা যাইতেছে। আমি বলতেছি না এইসব কথা, কারণ আমি জানি আমি যত বলবো আমার কথার কোনো শেষ নাই। আমি যদি কথা বলতে যাই, সব কথা বলতে হয় না, বললে ঝামেলা বেড়ে যাবে। আমি যে সবসময় বলি যে আমি অনেক কথা আপনাদের কাছ থেকে লুকিয়ে যাই, শুধুমাত্র ঝামেলা হবে এই কারণে আমি মিথ্যা কথা বলি না আপনাদের সাথে। তো এই কারণে মানে আমি অনেকবার কথা বলতে চাইছি যে আব্দুর রহমানকে দাও, আব্দুর রহমানের সাথে একটু কথা বলি, কতদিন ধরে ছেলেটারে দেখি না, একটু কথা তো অন্তত বলতে দাও। তো আমি ছেলের সাথে কথা বলতে চাওয়াতে আমার মুখের উপরে বলছে যে ছেলের সাথে কথা বলে কি করবে, আগে আমার সাথে কথা বলা শেষ করে নে। পরে আমি বললাম যে তোমার সাথে আমার কিসের কথা, তুমি যেসব কথা বলো এইসব কথা কি আমাদের মানায় বলো? আমরা দুইজন যেভাবে সতীন হয়েছে এখন হুট করে তোমার কথা কেমনে চেঞ্জ হয়ে যায়, এগুলা কি বলতেছে? একটু আব্দুরের সাথে আমার কথা বলতে দাও, ছেলেটার আমি দেখি না কতগুলা দিন, অন্তত কথাটা আমারে বলতে দাও। এমন করো না প্লিজ। আমি যে কত আকুতি মিনতি করছি, কথা বলতে দেয় নাই আমারে। আমার কেমন লাগছে তখন মা হিসেবে এটা একমাত্র আমি জানি। শুধু তো আপনারা আমার রাগটাই দেখেন, উপরের মানে সব কর্মকাণ্ডই দেখেন, ভিতরে ভিতরে যে আমার কতটা জ্বলে পুড়ে সেটা তো আপনারা বুঝবেন না। এখন আসছে সেই ছেলের দেনা পাওনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে। আগে আমাদের ছেলে আমাদেরকে দিক, তারপরে ওদের সাথে যা দেনা পাওনা বুঝার বুঝবো। ও বাবার বাড়িতে গিয়ে 1.5 মাস কারোর সাথে কোনো কথাই বলে নাই। 1.5 মাস পরে এসে ওই যে জামাইয়ের সাথে টুকটাক কথা বলে। গাইস একটু আরামের জন্য আমি রুমে গিয়ে বসছিলাম, সে আরাম কি আর সহ্য হবে? মানে আমার সুখ কারোরই সহ্য হয় না। এদিক দিয়ে পোলাও পুড়ে যেতে গেছিল, ওই যে পোলাও রান্না করে রেখে দিছি, এখন উঠাইয়া আরেকটু হইলে একদম পুড়েই যাইতো, লাগে গেছিল নিচে দেওয়া। এগুলাও দেখি যে একদম করকরা হয়ে গেছে ওই পিসটা। তো আমি যেটা বলতেছিলাম, আমার ছেলের সাথে কথা বলতে দেয় নাই, এখন আসছে সেই ছেলের খরচ তাদেরকে দিতে হবে। ছেলের সাথে আমি কথা বলতে চাইছি, আমারে কথা বলতে দেয় নাই। আমার তো এইসব কথা আসলে উকিলের সাথে বলতে ইচ্ছে করে না, আমার বড় সতীনটা এখন এইসব কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছে। তো আমি তো ওরে নিচ থেকে আর ফোন টোন দিব না, তাই না? ফোন দিলে ও যখন দিবে তখন ওরে এইসব বিষয় নিয়ে ধরবো। আর আমি ধরবো যে এখন মানে ছেলের সাথে কথা বলতে চাইলাম, ছেলের সাথে কথা বলতে দিলে না, কোন হিসাবে এখন আবার ছেলের খরচ চাও তোমরা? 3 মাস পরে আইসা, হ্যাঁ আবার 3 মাস তোমরা দেখছো সেইটার খোটাও দাও।
আমাদের ছেলের সাথে আমাদেরকে কথা বলতে দিবা না, কিছু করতে দিবা না, মানে টাকার বেলা টাকা চাইবা, সমস্যা কি তোমাদের? আসো বাড়িতে, আসো বাড়িতে থাকতে কি ছেলেরা কোনো দিক দিয়ে কোনো কিছু কম দিছে নাকি? ওর বাবা এমন ভাবে তোমরা আচরণগুলা করতেছে, এমন ছোট লোকের মতো আচরণ করতেছো কেন? পরে মানে কি আর বলবো বড় সতীনের কথা আমি, ও এত চেঞ্জ কেমনে হইলো? পরে বলতেছে এত কিছু জানি না, আমার বাবার বাড়িতে এতদিন থাকছে, খরচ গেছে, এগুলোর খরচ দিতে হবে, ডিভোর্সের পরেও ওই যে খরচগুলা দিতে হবে। আমি তেল গরম না করে রোস্ট দিয়ে দিছি তাড়াহুড়ার ঠেলায়, মানে মাথা পুরে আউট হয়ে গেছে আমার এই কয়েকদিনে টেনশনে। তো বড় সতীন পরে আবার ফোন দিছিল, ফোন দেওয়ার পরে আমি ফার্স্টে ওর এইসব কথা বলছি, আপনারা একটু প্যাচ লাগাই ফেলবেন ফার্স্টের দিকের কথায়। তো ও আমারে ফোন দিছিল, পরে আবার আইনজীবী ফোন দেওয়ার পরে কিছু খোটা মেরে কথা বলছে, সেগুলো আমি আপনাদেরকে আস্তে ধীরে বলবো। তারপরে আমি বললাম যে ছেলের সাথে যে এতদিন কথা বলতে চাইলাম, কথা বলতে দিলা না, আগে ছেলের সাথে সবকিছু ঠিকঠাক মতো করতে দাও, তারপরে ছেলের খরচ দিব না, ছেলে তোমাদের বাড়িতে থাকবে সেই হিসাব আমি করতেছি। আর আমি আরেকটা জিনিস বুঝি না গাইস, এইসব বিষয়ে কি আমার সাথে কথা বলবে নাকি শ্বশুর শাশুড়ি জামাই ওদের সাথে কথা বলবে? ওর তো জামাইয়ের সাথে কথা হয়, তাইলে মানে আমারকে কেন এইসব কথা বলে? আমার সাথে দেনা পাওনার হিসাব কি বুঝতে আসে? আর উকিল কেন আমারে ফোন দেয়? উকিলের মাথার ঘিলু কি চলে গেছে নাকি? সতীনের কাছে ফোন দেয় এইসব বিষয় নিয়ে, এইসব বিষয় ওরা হাজব্যান্ড ওয়াইফ তারপরে বড় মানুষরা মিলে মিলমিশ করবে। ওদের মাথা তো গেছে, যেই উকিলটা ধরছে সেই উকিলের মাথাও মনে চলে গেছে। এখন আমার যেটা সেন্সে আসছে হুট করে, যে আমারে কেন এইসব প্রশ্ন ওরা করবে? আমার সাথে মানে আমি ওর মা সেই পরিচয়টাই দিতে চায় না, আর আমার কাছ থেকে আসে খরচ নিতে। আমার পুরো হাস্যকর লাগতেছে এখন জিনিসটা। আমি বড় সতীনকে তখন যদি মনেও পড়তো তাইলে জিজ্ঞেস করতো। আমি যেটা বলতেছিলাম যে আমারে কেন এইসব জিনিসে জানানো হবে? জানানো তো হবে ওনাদেরকে, আমাকে সবসময় এইসব জিনিসে টেনে আনা হইতেছে। আর আপনারাও না মানে একদম বোকার মতো আমারে নিয়ে কিছু কথা বলেন, যে আমি কেন সবসময় কথা বলি। আমি বারবারই বলছি আমাকে বিষয়গুলোতে জড়ানো হয়, এই কারণে আমার কথা বলা, না হলে আমি কেন শুধু কথা বলবো? আমি তো চুপ হয়ে গেছিলাম, এই যে আপনারা বলেন। তো আমার এইসব বিষয়ে জড়ানো হয় এই কারণে আমি কথা বলি, না হলে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি চুপ হয়ে যাই, তখন আমার আবার মনে করেন যে খোঁচানো হয়। তো যাই হোক, আপনারা এইসব বিষয় নিয়ে সামনে আরো অনেক কিছু দেখতে পারবেন। আমি সবসময় আপনাদেরকে এখন একটা কথা বলি যে সামনে আরো অনেক কিছু বাদ আছে বড় সতীনের, তারপরে তার পরিবারের আসল রূপ দেখা এখন আপনাদের বাকি। তো সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রেগুলার ব্লগগুলো দেখবেন। এতদিন তো আমারে খারাপ বলছেন, সামনে বুঝতে পারবেন যে আসলে কে খারাপ কে ভালো। যাই হোক, এখন সেসব কথা বাদ দিয়ে আজকে আমি মানে সকালের ব্লগটা আপলোড দেওয়ার পরে দেখি যে একটা কমেন্ট আসছে। আমি যখন বলছি ওই ভিডিওতে একবার বলছিলাম যে জামাই বড় সতীনের কারণে অসুস্থ হয়ে গেছে, সবকিছু মিলিয়ে একজন আপু আমার কমেন্ট করছে যে জামাই না বড় সতীনের সুখে অসুস্থ হয়ে গেছে, তাহলে জামাই আবার পোলাও রোস্ট কিভাবে খায়? এই যে আপু, আমি আবার পোলাও রোস্ট রান্না করতেছি আমার জামাইয়ের জন্য। কেন জানেন? আমার জামাই অসুস্থ বলেই তার জন্য এসব আমি রান্না করি। আপনার জামাই যখন অসুস্থ থাকে, কোনো কিছু খেতে পারে না, অনেক টেনশনের মধ্যে থাকে, কিভাবে কি করবে বুঝতে পারে না, তখন আপনি সবসময় কি চেষ্টা করেন? আমরা মেয়েরা সবসময় কি চেষ্টা করি? জামাইয়ের পছন্দের খাবারটা তাকে খাওয়ানোর জন্য। আর আমার জামাইয়ের পছন্দের খাবার হচ্ছে পোলাও রোস্ট, বিরিয়ানি। তবে পোলাও রোস্ট বেশি পছন্দ, এই কারণে তারে আমি এখন পছন্দের খাবার খাওয়াই একটু মাথাটা ঠান্ডা রাখার চেষ্টা করি, নাইলে বেটায় আরো পাগল হয়ে যাবে তার বড় বউয়ের সুখে, বুঝছেন? এই হচ্ছে কথা। তো কোনো কিছু না জেনে বা না বুঝে উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আগে ভালোভাবে প্রশ্নটা করে প্রশ্নের উত্তরটা জেনে নেবেন, তারপরে বাজে মন্তব্য করবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বড় করব না, এখানেই শেষ করতেছি। ওই যে দেনা পাওনার বিষয়ে আরো জানতে পারবেন। 3 দিনের মধ্যে খুলনা যাই নাকি, আসলে দেনা পাওনা ওদেরকে বুঝাই আসি না নিয়ে আসি উল্টা আমাদের দেনা পাওনা, সেটাও জানতে পারবেন। ব্লগটা এখানে শেষ করতেছি, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।